জনগণও এটা বুঝতে পারেনি যে তাদেরকে সামনে রেখে আজকে এই ষড়যন্ত্রকারীরা তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করবে। এটা ক্ষমতা থেকে তো জনগণ শুধু উৎখাত না, এগুলিতে এখন তো আমরা সবাই এটা মোটামুটি নিশ্চিত যে ওই মূল উদ্দেশ্য ছিল শুধুমাত্র আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা নয়, শেখ হাসিনাকে নির্মমভাবে হত্যা হত্যা করার করে। পরিকল্পনা তাদের ছিল। একই কথা, এই একই কথা। বিষয়গুলো এই বিষয়গুলো শেখ হাসিনা এখন কিভাবে দেখছেন? আপনাদের সঙ্গে এই বিষয়ে কোনো কথা হয়েছে? হ্যাঁ, এটা তো বঙ্গবন্ধু তো নয়, শেখ হাসিনা তো বলেন যে আমার তো জীবনটাই হচ্ছে বারবার আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। উনি তো ২০০৪ সালের ২১ আগস্ট আপনি জানেন। আল্লাহ রক্ষা করেছেন। একটা গ্রেনেড যদি ট্রাকের উপর পড়তো, তাহলে জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ১ম সারির নেতারা কেউ বাঁচত না। আল্লাহ রক্ষা করছে। ১/১১ র সময় তাকে গ্রেপ্তার করে সোলো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করেছে। আল্লাহ রক্ষা করেছে। এরকম অনেকবার তার উপরে হামলা হয়েছে, বিএনপির উপর, বিএনপির সময় এরশাদ সাহেবের উপরে তার উপরে হামলা হয়েছে তাকে হত্যা করার জন্য। আল্লাহ রক্ষা করেছে। উনি বলেন যে আমার জীবন তো হ্যাঁ, যেকোনো সময় আমাকে হত্যা করতে পারে। উনি এই ঝড় ঝঞ্ঝা জীবনের রিস্ক নিয়ে উনি দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। উনি তো দেশের জন্য কাজ করেছেন। আজকে উনার পরিবারের নামে মিথ্যা তথ্য, মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। উনার নামে অপপ্রচার করা হচ্ছে। উনার ছোট বোনের নামে অপপ্রচার করা হচ্ছে। জনগণ একদিন এই অপপ্রচারের জবাব দেবে এবং জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। জি। দেখুন, আম আপনারা তো রাজনীতি করেন, আমি তো রাজনীতি করি না, হ্যাঁ? কিন্তু যেদিন আবু সাঈদের মৃত্যু হলো, সেদিনই কি বোঝা যায়নি যে সরকারের পতন হবে? না, আবু সাঈদের হত্যাকাণ্ডের ভিতর আমি দিয়ে কিন্তু বলেছিলাম, আমি হ্যাঁ, কিন্তু সেদিনই বলেছিলাম, আমার লেখাও আছে যে এইটা একটা গণ অভ্যুত্থানের সিম্পটম। এটা নূর হোসেন এরকম মোমেন্টাম তৈরি করেছিলেন, আসাদ এরকম মোমেন্টাম তৈরি করেছিলেন। তো আপনারা যারা রাজনীতি করেন, আপনাদের কাছে মনে হয় না যে এটা একটা সিম্পটম? না, এটা একটা ষড়যন্ত্রের বই পেয়ে এটা আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের মানে বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার জন্য এইটা একটা ধরেন ষড়যন্ত্র আবু সাইদকে এবং সঙ্গে সঙ্গে নেত্রী কিন্তু এই ব্যাপারে অ্যাড্রেসও করেছিলেন। আবু সাইদের পরিবারকে ডেকে এনে আবু সাইদের মৃত্যুতে উনি শোক জানিয়েছেন এবং বলেছেন বিচার বিভাগে তদন্ত করা হবে। সঙ্গে সঙ্গে কিন্তু উনি বলেছেন। আমরাও বুঝেছি যে এটি একটা ষড়যন্ত্র। কিন্তু ধরেন এই আপনারা কিন্তু আন্দোলন আগে বাড়তে পারেন। মানে একটু ঘুরে দেখা থাকে না? আমরা তাৎক্ষণিকভাবে আমাদের অনেক কিছু বোধে আসে না। ধীরে, ধীরে ধরেন আপনি বলছেন যে অনেকেই এখন বুঝতে পারছে যে এটা একটা ভুল ছিল, এটা একটা ষড়যন্ত্র ছিল। ওকে, সময়ের সঙ্গে, সঙ্গে মানুষের কিছু রিয়ালাইজেশন আসে। কিন্তু আপনারা এই কথাগুলো ১ বছর আগেও বলেছেন, এখনো একই কথা বলছেন। ১ বছরের মধ্যে কোনো কিছু বদলায়নি আপনাদের। কোনটা ১ বছর আগে কি বলছি একটু এই যে, বলেন? যে এটা একটা ষড়যন্ত্র ছিল। এটা মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। শেখ হাসিনা ব্যবস্থা নিয়েছিলেন। তিনি শোক পালন করেছিলেন। মানে মানুষ কি গ্রহণ করেছিল? এই প্রশ্নটি আপনাদের জাগে কিনা? আমি মানুষ তখন গ্রহণ করেনি। আমি তো বললাম তখন মিথ্যা তথ্য বিভ্রান্তি করা হয়েছিল। যেটা প্রফেসর এম এ আকাশ বলেছেন। যে জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু প্রফেসর এম এ আকাশদেরও একটা সমর্থন ছিল। কিন্তু এটি গণ অভ্যুত্থান না। ওটা যে গণ ষড়যন্ত্র ছিল। এটি কিন্তু পরবর্তীতে এম এ আকাশ বলেছেন। তিনি কিন্তু বুঝতে পারেননি। জি, আপনি আমাকে বলুন এখানে আমার দর্শকরা একজন মন্তব্য করেছেন যে ভারতের প্রখ্যাত সাংবাদিক গৌতম লাহিড়ী একটি টক শোতে তিনি বলেছেন যে শেখ হাসিনা এবছরই দেশে ফিরবেন। তো আম আমার এই দর্শক জানতে চাচ্ছেন যে তার এই লাহিড়ীর এই কথার সত্যটা কতটুকু? এটি তো ধরেন বঙ্গবন্ধুর তা নয়তো যেকোনো মুহূর্তে দেশে যাওয়ার জন্য প্রস্তুত। এবং আমরা সেইভাবেই দলকে সুসংগঠিত করছি এবং মানুষকে ঐক্যবদ্ধ করব। জননেত্রী শেখ হাসিনা যেকোনো মুহূর্তে জনগণ তাকে যেমন ৮১ সালে জনগণ তাকে নিয়ে গিয়েছে, আমি মনে করি জনগণ জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যাবে। এবং যে সরকার জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অপপ্রচার করে মানুষকে খেপিয়ে তুলেছিল, আজকে সেই মানুষই বলছেন শেখ হাসিনাই ভালো ছিলেন। এই মানুষ আজকে ধীরে, ধীরে ঘুরে দাঁড়ানোর মতো এই মানুষই একদিন এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং তাদের প্রিয় নেত্রীকে এবং সেদিন সময় বেশি দিন না।
আমাদের কত বাংলাদেশের মানুষকে কত স্বপ্ন দেখানো, সেই স্বপ্ন তো আজকে কোথায় চলে গেছে? সেই শেখ স্বপ্ন হাসিনা কি আপনাদের কিছু বলেছেন যে তিনি কবে আসতে পারেন? কিংবা আপনাদের কোন রকম কোন পরিকল্পনা এরকম কিছু আছে কিনা? না, আপার সাথে আমাদের যেটা বললাম তো অনলাইনে যেটা কথা হয়েছে, উনি দলকে সুসংগঠিত করতে বলছেন যে, আমি দল সুসংগঠিত হওয়ার ভিতর দিয়ে দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী আমি দেশে যাব। এবং উনি দেশে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতিও নিচ্ছেন। দলকে সুসংগঠিত করার জন্য কি করছেন? আমরা তৃণমূল পর্যায়ে কথা বলছি। কর্মীদের ধরেন হঠাৎ করে সারা বাংলাদেশে যেভাবে মব সন্ত্রাস হয়েছে তৃণমূল পর্যায়ে। একটা জয় বাংলা স্লোগান দিচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। একজন মানে আওয়ামী লীগের সমর্থক তাকে গ্রেপ্তার করা হচ্ছে। তাকে পাচ্ছে না, তার মাকে নিয়ে বাবাকে নিয়ে যাচ্ছে। এমনিভাবে সারা দেশে তৃণমূল পর্যায়ে সন্ত্রাস হচ্ছে, মব সন্ত্রাস হচ্ছে, পুলিশের সন্ত্রাস হচ্ছে। যেভাবে দেখলেন গোপালগঞ্জে বাংলাদেশের আর্মি, যে আর্মি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আর্মি বাংলাদেশ আর্মি প্রতিষ্ঠা হয়েছে, যে আর্মিকে বঙ্গবন্ধু তারা আধুনিক আর্মি হিসেবে গড়ে তুলেছেন। আর্মিদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন। যে সেনাবাহিনী বা পৃথিবীতে একটি মানে বাংলাদেশের মর্যাদা রক্ষা করেছেন, সুনাম অর্জন করেছেন। সেই সেনাবাহিনীকে আজকে জনগণের মুখোমুখি দাঁড় করেছেন। সেই সেনাবাহিনীকে বিতর্কিত করছেন। সেই সেনাবাহিনী আজকে গোপালগঞ্জে সাধারণ মানুষকে গুলি করে গণহত্যা করেছেন। এবং এই যে মাল্টিসি স্কুলের সাধারণ ছাত্ররা যারা অগ্নিদগ্ধ হয়ে আত্মনাদ করছে, তাদের স্বজনরা আত্মনাদ করছেন, তাদের সহযোদ্ধারা যখন তাদের কতজন মারা গেছে এই দাবি তুলেছেন, তখন সেনাবাহিনী তাদের উপর হামলা করেছে। যে সেনাবাহিনী সেবকের তো দায়িত্ব পালন করেন। তাই আমরা আমি মনে করি বারবার যে বিষয়টি জানতে চাচ্ছি সেখানে আপনারা কি করছেন? আপনাদের আমি ওইটাই বলতেছি। যার ফলে আপনাদের এই যে সাংগঠনিক কর্মকাণ্ড কি? এই কর্মকাণ্ডের কারণ এই কারণেই তো আজকে আমাদের তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছে, কিন্তু তারা মাঠে নামলেই একদিকে মব সন্ত্রাসে একটা পুলিশ হামলা করছে। কিন্তু আমাদের তৃণমূলের তৃণমূলের কর্মীদেরকে তো কর্মীরা তো তারা জীবন দেওয়ার জন্য রেডি আছে। কিন্তু তাদের তো অভিযোগ আপনাদের বিরুদ্ধে যে এই সময় যে নেতৃত্ব দরকার ছিল সেই নেতৃত্ব তারা পাচ্ছে না। নেতৃত্ব সঠিক সময় সঠিকভাবেই পাবে, নেতৃত্ব আছে। এখানে নেতৃত্ব এস এম কামাল না থাকলে, যদি এস এম কামাল না থাকে, এস এম কামাল আউট। এস এম কামালের সেকেন্ড ম্যান সে দাঁড়ায় যাবে, থার্ড ম্যান দাঁড়ায় যাবে, সেই নেতা হবে, সেই নেতা হবে। এটা নেত্রী নির্দেশ দিয়ে দিচ্ছেন। ধরেন আমি খুলনা ৩ এর এমপি, আমি এখানে নাই, ওইখানে আর যারা আছে এরকম আমার মতো আরো অনেক নেতাকর্মী আছে যারা সাহসী, তাদের নেতৃত্বে নেতাকর্মী দাঁড়ায় যাবে। আমাদের কাজ হচ্ছে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা, তিনি যে দিক নির্দেশনা দিচ্ছেন তৃণমূলের কর্মীদের সাথে যোগাযোগ করে তাদের ঐক্যবদ্ধ করা। আমরা যেটা বলছেন আজকে দেখেন হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে বেল দেওয়া হচ্ছে না। আমি তো বললাম যে ৩,৯০,০০০ নেতাকর্মী গ্রেপ্তার, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। আজকে সুপ্রিম কোর্ট, নিম্ন আদালতের আইনজীবীদেরকে বেল দেওয়া হচ্ছে না। তারা কথা বলতে পারছে না। এরকম কি অতীতে ছিল? আমরা মনে করি এইগুলো কাটিয়ে ওঠে যখন আমরা এখানে অবশ্যই এখানে এখানে একজন একটা প্রশ্ন করেছেন, নেতাদের অতিমাত্রায় তেলবাজি এবং হাইব্রিড নেতাদের ভিড়ে শেখ হাসিনার নৌকা ডুবে গেছে। এই অভিযোগ আমাকে অনেকেই করেন। আপনারা আপনারা শেখ হাসিনাকে অনেক সময় সঠিক কথাটি বলেন না। আপনাদের বিরুদ্ধে অভিযোগ, এটা আপনার কথা বলছি না, মানে আপনারা যারা শীর্ষ নেতা রয়েছেন তারা সঠিক তৃণমূলের কর্মীরা কি মনে করছে, দেশের মানুষ কি মনে করছে, এই বিষয়গুলো তাকে সরাসরি আপনারা বলেন না। ওই যে ইয়েস স্যার, ইয়েস স্যার, এগুলোই হচ্ছে গিয়ে আপনাদের ধরন। এই কারণে নৌকা ডুবেছে কিনা? না। এটা কেউ অভিযোগ করতে পারে। ধরেন সব ধরনের লোকই তো সব দলে আছে। কিছু তেলবাজি থাকতেও পারে, যে আমি অস্বীকার করি না। যে আমার ভাই যে প্রশ্ন করছে এটা হইতে পারে। নৌকা ডুবার মূল কারণ তো এইগুলো না। এটা কি কারণে শেখ হাসিনার আজকে ক্ষমতা ছাড়তে হয়েছে, এটা তো গোটা জাতি জানে আজকে দিবালোকের সত্য। হ্যাঁ, ক্ষমতায় ছিলাম, আমাদের অনেক দুর্বলতা আছে, অনেক কিছু দোষ ত্রুটি আছেই আমাদের। একটা দুটো কিন্তু দোষ ত্রুটি বলেন তো। আপনি যেটা বলবেন দোষ ত্রুটি বলবেন যে আমাদের অনেকের নামে দুর্নীতির অভিযোগ আছে। আমাদের অনেকের নামে সন্ত্রাসের অভিযোগ আছে। আমি কারো নাম বলতে চাই না। আমাদের অনেকের নামে ধরেন মানে কি কয়, তার বক্তব্যের ভিতর দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমাদের অনেকের নামে
বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা হয়েছে। এই কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হইছে। আমাদের অনেক এমপি, মন্ত্রী, অনেক দলীয় নেতা, তাদের নামে পত্র-পত্রিকায় বিভিন্ন লেখা হইছে। সেই লেখার মধ্যে দিয়ে সাধারণ মানুষের একটা অনীহা তৈরি হইছে। কারণ আমি এক এলাকার এমপি, আমার নামে তো কোথাও লেখা হয়েছে যে আমি সন্ত্রাসী করছি, আমি চাঁদাবাজি না, করছি। আপনার নামে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে যে আপনি পদ বাণিজ্য করেছেন। এটা আমি চ্যালেঞ্জ করলাম। বাংলাদেশে নর্থ বেঙ্গলে যতগুলো কমিটি হইছে, কোথাও ভোটে হইছে এবং কোথাও আমি নির্দেশনা নিয়ে কমিটি করেছি। এবং আপনি একটা জিনিস মনে রাখবেন, জেলা কমিটিগুলো হয়, হ্যাঁ? এটা হচ্ছে জেলার প্রেসিডেন্ট, সেক্রেটারি মিলে পূর্ণাঙ্গ কমিটি করে। কোন জেলার প্রেসিডেন্ট, সেক্রেটারি যদি বলতে পারে যে আমি এস এম কামাল কারো পক্ষে সুপারিশ করছি, আমি আজকে রাজনীতি থেকে রিজাইন দিয়ে দেব। এটি এরা করে। হ্যাঁ, যখন বাদ পড়ে তখন বলে যে এটা সাংগঠনিক সম্পর্কের দায়িত্ব। এখানে আমাদের একটা টিম আছে। একজন প্রেসিডেন্ট মেম্বার, একজন জয়েন্ট সেক্রেটারি, একজন সাংগঠনিক আরো মেম্বার মিলে আমরা এর তদারকি করি। কিন্তু এই দেখুন কমিটিগুলো এখানে একজন আপনাকে নিয়ে মন্তব্য করেছেন। হ্যাঁ, আমি বললাম তো, আপনি কমিটি দুর্বল করে ফেলেছেন। আমি এই কমিটি যে জুয়েল এমপি হওয়ার পর থেকে শেখ বাড়ি একটি সিন্ডিকেটের আঁকড়া হয়ে গিয়েছিল এবং খুলনার আওয়ামী লীগের রাজনীতি একেবারে দুর্বল করে ফেলেছিল। একজন না, দর্শক এই মন্তব্যটি করেছেন। খুলনায় তো আমি এমপি হয়েছি তো 6 মাস। ঠিক আছে না? যারা এইগুলো বলে, আমি মনে করি চ্যালেঞ্জ করলাম। আমার নামে যে আপনি যেটা বলছেন বলে ভালো করছেন। আমার নামে যে অভিযোগ, এটা যদি কেউ বলতে পারে যে অমুক জেলার কমিটিতে আমি অমুককে ঢুকিয়েছি। হ্যাঁ, আমি কিছু সুপারিশ করছি। যারা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল দুঃসময়ে ২০০১ থেকে ২০০৮ যারা লড়াই সংগ্রাম করেছেন, এটা তো আপনি বোঝেন জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি জেলাদের ভিতরে দ্বন্দ্ব প্রতিযোগিতা অনেকে বাদ পড়ে। আমি সুপারিশ করছি যে যারা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল দুঃসময়ে ২০০১ থেকে ২০০৬ যারা লড়াই সংগ্রাম করেছে জামাত বিএনপির সেদিনকার অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে তাদেরকে বাইরে তারা দিই। এখন কোথায়? আছে। সবার নামে তো মামলা। কেউ কারো বাড়ি লুট হচ্ছে, কারো দোকান লুট হচ্ছে। সবার নামে বাংলাদেশে তো আপনার আমাকে আজকে রাজশাহী থেকে একটা ছাত্রলীগের ছেলে ফোন দিল যে তার নামে মামলা।